এটা অন্যায়, বুঝতে পেরেছো? ভারী অন্যায়। আমাদের মতন মানুষের উপরে ভীষণ পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে। সারাদিন গাধার খাটনি খাটি, আমি জানি না কে কী করে না করে, আমি সারাদিন গাধার খাটনি খাটি আমার পরিবারে, আমার সংসারের জন্য। তারপরে রাতে এত রাত অবধি যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে ভিডিওটা করব কখন? ভিডিও করার জন্য কি লাচে বাঁচা কুচা কোনো এনার্জি থাকে? আমার তো থাকে না। এখন ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এত বড় একটা অনুষ্ঠান দেখেছি, কিছু তো মতামত তোমাদেরকে প্রদান করব, না হলে ঘুমোতেও তো পারবো না। বিছনায় গিয়ে শোবো ঠিকই, ঘুম তো আসবে না। মানে ভীষণ পরিমাণে নির্যাতন হচ্ছে আমাদের উপরে, কেন আমরা কন্টেন্টের জন্য বসে থাকি, কন্টেন্ট পাচ্ছি, অথচ এত লেট করে পাচ্ছি যে আমি ভিডিওটা ঠিক করে উঠতে পারছি না। যাই হোক, যেটুকু সময় পেয়েছি ওটুকু সময়ে কাপাকাপি খুব ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। গতকাল 3টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বি সিরিয়াস, একদম সিরিয়াস। যখন হাসি মজাক করার সময় হবে অবশ্যই করব। 3টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে 2টো একসাথে যেটা হয়েছে যুগ্ম, সেটাকে নিয়ে আমি এখন আলোচনা করব। আর একটা যেটা আমাদের কিমাকে নিয়ে করা হয়েছে, সেটা না হলে পরেই আলোচনা করব। ওটা নিয়ে আরও একটা ভিডিও আমি অবশ্যই আনবো। তো এখানে যুগ্ম আলোচনার মধ্যে প্রথমে আমি ফিমেল ক্যারেক্টারটাকে নিয়ে একটু আলোচনা করি। ফিমেল ক্যারেক্টার মানে কি ধরনের যে ক্যারেক্টার, মানে কি পরিমাণের মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি, বাস্তব কথা ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এত নাটক দেখার পরে, এত নাটক দেখার পরে সত্যি সত্যি ভাষা খুঁজে পাওয়াটা কিন্তু বিশাল চাপের ব্যাপার। ফিমেল ক্যারেক্টারটা ভাবলো তিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান, তিনি ভাবলেন তাই, তিনি ভেবেছেনও তাই, তিনি ভাবেনও তাই যে তিনি সব থেকে বেশি বুদ্ধিমতী। সেই জন্য তিনি যেটা প্ল্যান করবেন, যেটা প্লটিং করবেন, সেটা আর কেউ ধরতে পারবে না। অথচ প্রত্যেকটা ভিউয়ার্সের ভীষণ পরিমাণে আইকিউ লেভেল হাই, তারা ভীষণ পরিমাণে ক্যাচিং করার ক্ষমতাটা হাই রাখে, মানে এরকম ক্ষমতা রাখে। তারা কিন্তু খুব ভালো করে বুঝে যায় কে কি বলতে চাচ্ছে, কে কি করতে চাচ্ছে। দেখো, এখানে বারবার করে একটা কথাই বলা হচ্ছে, সেটা হচ্ছে কিমা যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু আমি কোনো পথেই হাঁটতে পারবো না। কিমা এখানে সর্বের সর্বা, কিমাকেই প্রাধান্য বারবার করে দেওয়া হচ্ছে, কিমার আন্ডারেই আমি কাজ করি, কিমা যা বলবে তাই হবে, কিমা যা বলবে তাই হবে। আমি ফিমেল ক্যারেক্টারকে নিয়ে আলোচনা করছি, আমি মেলটাকে নিয়ে কিন্তু একটু পরে আলোচনা করব, সেটা নিয়ে তো আরও বেশি বিস্তারিত আলোচনা হবে। তো বারবার কেন শুধুমাত্রই কিমা যা বলবে তাই হবে, কিমা যা বলবে তাই হবে, কিমা যা বলবে তাই হবে? এই কিমাই সেই কিমা যাকে 2 দিন আগে ওয়াইটিতে এসে বিভিন্ন ভাষায় অকথ্য ভাষা অপমান করেছে, বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। এই কিমা সেই কিমা। তাহলে 2 দিনের মধ্যে এমন কি পরিবর্তন ঘটলো যে কিমার আন্ডারে সে চলে গেল এবং কিমাকেই সর্বা করা হলো, এবং কিমার পারমিশনই সবার আগে প্রয়োজন সে কোনো কাজ করার জন্য। দুটো দিক আছে, দুটো দিক। যখন কিমার বিরুদ্ধে সে ঘোষণা করলো, যুদ্ধ ঘোষণা করলো, প্রথম দিন কিমা কিছু বলেনি। দ্বিতীয় দিন কিন্তু কিমা মুখটা খুলেছে। তৃতীয় দিন কিমা যাকে ভাই বলে ডাকতো এবং মানে কিমাকে যে দিদি বলে সম্মান দিত, সে কিন্তু একটা অ্যামাউন্টের কথা বলে ভিডিও নামিয়েছে, আমরা দেখেছি। তাহলে আমি যদি সেই সব ব্যাপারগুলো লুকিয়ে রাখতে চাই, যেই সব ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে আসলে পরে আমার উপরে চাপ সৃষ্টি হতে পারে বা আমার যে ভাবমূর্তি সেটা নষ্ট হতে পারে, তাহলে কি করতে হবে? আমাকে একটু মিটমাটের দিকে যেতে হবে। এবং এরকম মিটমাট করলে চলবে না, এমনভাবে মিটমাট করব, এত নিখুঁতভাবে মিটমাট করব যাতে কিমার মনে এতটুকু সন্দেহ না থাকে, কিমার মনে এতটুকু যেন মানে সন্দেহের বাসা না বাঁধতে পারে যে আমি যাকে নিয়ে ওয়াইটিতে এসেছিলাম সে আমার সাথে দোগলামি করেছে, সে আমাকে বাদ দিয়ে সে নিজে তার ক্লায়েন্টের ঘরে গিয়ে ঢুকে আছে বা ক্লায়েন্টকে হাতে করে নিয়েছে। এই ধরনের কোনো রকম যেন চিন্তা কিমার মনে না আসতে পারে। কিমার ভালোবাসা, কিমার বিশ্বাসটা ফিরে পাওয়ার জন্য কিমা বারবার বলেছে আমি কাউকে বিশ্বাস করি না। তাদের মধ্যে যখন কথোপকথন হয়েছে এই গন্ডগোলের পরে, তারপরেও কিন্তু কিমা একটা লাইভ করে বলেছে আমি কাউকে বিশ্বাস করি না। এই বিশ্বাসটাই অর্জন করার জন্য কিন্তু প্রথম ধাপটা তিনি খেলেছেন, সেটা হচ্ছে কিমার আন্ডারে আমি কাজ করব,
করব এবং কিমা যা বলবে তাই হবে। তার মানে কিমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কিমাকে আমি যেই বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, বের করে আমি বিপদে পড়েছি, সেই বাড়িতে আবার ঢুকিয়ে দিই, কিমাকে যদি সর্বেসর্বা করে রাখি, তাহলে কিমা কিন্তু মুখ থেকে কোনো দিনও ভেতরের খবর বের করবে না। কিমা বরঞ্চ কি করবে, আমাকে আরো সাহায্য করবে। সেই কারণে কিমাকে ঠান্ডা করার জন্য, কিমার পেটের থেকে যাতে কোনো কথা না বের হয়, সেই জন্য কিন্তু সেই ফিমেল ক্যারেক্টার কিমাকে প্রাধান্য দিয়ে সেই কেসের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বলেছে। এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় গেমটা কি? দ্বিতীয় গেমটা কিমা বলেছে, যখন একটা লাইভ করেছে এবং কিমা বলেছে ইউটিউব জার্নিতে তোমার তোমার কেরিয়ারটা শেষ, বা তুমি এমন কি করতে পারো, তুমি এতগুলো কেস করেছো, কোনো কেসেই কিন্তু আমরা কোনো ফল পাইনি। এটা কাকে দিয়ে বলিয়েছে? কিমা কিন্তু তার শীর্ষা যে বিডিতে বসে আছে তাকে দিয়ে বলিয়েছে। সে কিন্তু ভিডিও নামিয়ে বলেছে যে আপনি কিন্তু শুধুমাত্র ভয় দেখাতে পারেন, কেস করতে পারেন, কিন্তু কাউকে হাজতবাস এখনো অবধি করাতে পারলেন না, কাউকে হাজতবাস এখনো অবধি করাতে পারলেন না। প্রশ্ন উঠেছে তার এই যে কেসগুলো যে করে তার উপরে, মানে তার কর্মসংস্থান যেটা আছে, যেখানে তিনি কর্ম করেন, সেই জায়গাটার উপরে কিন্তু প্রশ্ন তুলেছে কিমা এবং কিমার শীর্ষা। সেই কারণেই কিন্তু কিমাকে সর্বেসর্বা করে দিয়ে তিনি বেরিয়ে যেতে চাচ্ছেন, কিমাকে এক প্রকার জব্দ করার জন্য, এবং খুব মিষ্টি মুখে জব্দ করছে, খুব হাসি মুখে জব্দ করার জন্য, যে আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি সেই পজিশনে এখন থেকে তুমি দাঁড়াবে এবং তুমি কি করতে পারো সেটা আমি এখন দূরের থেকে বসে বসে দেখবো, দূরের থেকে বসে বসে দেখবো যে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে পারো। সেই জন্যই কেস সংক্রান্ত ব্যাপার কিমার উপরে দেওয়া হচ্ছে। তোমরা একটু বলো তো, কেসের কিমা কি জানে? কেসের সি পর্যন্ত কিমা জানে না। কি জানে কিমা? কিচ্ছু জানে না। তাহলে কিমাই যে সব কিছুতে থাকবে কেন বলা হচ্ছে? কারণ কিমাকে এখানে একটু ঠাঁসি দেওয়া হলো। কিমা যাতে বারন্ত না করে তার জন্য কিমাকে এখানে ঠাঁসি মারা হলো। বুঝতে পেরেছো? 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, তার মানে প্রথম যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে তখন বলা হয়েছে যে এমন পরিস্থিতি হলে দিদিরা যদি এমনভাবে কন্ট্রোভার্সি করতে থাকে মানে বেচুকে নিয়ে, তাহলে আমি কিন্তু কেসটা আর জিততে পারবো না, আমাকে কিন্তু কেসটা হারতে হবে। কোথাও তিনি জানেন যে তিনি কেসটার থেকে অনেকটা দুর্বল, অনেকটা দুর্বল হয়ে আছেন, বা তিনি কেসটা হেরেও যেতে পারেন। একটু 19-20 হলে কেসটা কিন্তু তিনি হেরেও যেতে পারেন। সেই জন্য তিনি ভাবছেন যে আমার যাত্রাটা শুরু করার আগেই আমি শেষ করতে চাচ্ছি না, কোনো দাগ আমার উপরে আনতে চাচ্ছি না, বা কোনো কন্ট্রোভার্সির মুখে আমি এই মুহূর্তে পড়তে চাচ্ছি না। আমার কাজে যদি বিন্দুমাত্র ছিটেফুটে আমার কালি দাগ প্রথমেই লেগে যায়, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা মুশকিল হবে। প্রথম কেসে যদি আমি হেরে যাই, বা প্রথম নিয়েছি এমন কেস যেটা সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ হিসেবে আমার কাছে রয়েছে, সেটাই যদি আমি হেরে যাই, মানুষকে মুখ দেখানো সম্ভব নয়। এই একটা গন্ডগোল লেগেছে, মানে কেটে পড়ো বাবা, মানে কেটে পড়ো, এটা বলেই কিন্তু তিনি বারবার করে এইখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন। 4 নম্বর পয়েন্ট, তোমরা কোথায় দেখেছো, কোথায় শুনেছো একজন আইন বিশেষজ্ঞ, যিনি আইনের সম্বন্ধে অনেক কিছু জানেন, যিনি আইনকে বোঝেন, যিনি আইনকে মানে তার নিজস্ব ক্লায়েন্টকে আইনের রাস্তা দেখান, তিনি কিন্তু কোনো কোনো উকিল টুকিল নন, কিন্তু তিনি অ্যাডভাইজার, তিনি কিন্তু রাস্তাটা দেখান। এই রাস্তা দিয়ে গেলে পরে তুমি ঠিক জায়গায় পৌঁছবে, ওই রাস্তা দিয়ে গেলে পরে তুমি ভুল জায়গায় পৌঁছবে। এরকম একটা মানুষ সে কোনোদিনও সোশ্যাল মিডিয়ার দর্শককে বলল, সোশ্যাল মিডিয়াতে এসে দর্শক আমার উপরে কি ব্লেম দিল, সোশ্যাল মিডিয়াতে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে আমাকে গালিগালাজ করলো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার উপরে দোষ ঠুকলো, আমি এগুলো নিয়ে চিন্তা করব? কোন উকিল বা কোন লিগাল অ্যাডভাইজার এগুলো নিয়ে চিন্তা করে? আর উকিল বলো, লিগাল অ্যাডভাইজার বলো, যেই বলো না কেন, তাদের গায়ে দাগ লাগবেই, এটাই স্বাভাবিক, সেটা নিয়ে এত ওয়ারিডের কিছু নেই। তাহলে কেন বারবার একটা কথাই বলা হচ্ছে, সবাই আমাকে খারাপ ভাবছে, সবাই আমাকে খারাপ ভাবছে? এখানে খারাপ ভাবছে, এটা তো সমস্যাটা কোথায়? কারোর কাছে সবসময় ভালো হওয়া যায় না, সবসময় তো সবার কাছে ভালো হওয়া যায় না। আর এমন একটা মানে কাজ এটা, সেখানে কিন্তু সবাই মানুষের কাছে খারাপটাই বেশি হয়, ভালোটা কম হয়। তাহলে এত চিন্তিত কেন?
তার এই প্ল্যাটফর্মটা নিয়ে এত চিন্তিত কেন? যেখানে তার দর্শকদের তার প্রয়োজন নেই, যেখানে কোনো দর্শকের মতামতের তাদের প্রয়োজন নেই, তাহলে কেন এই দর্শকের মতামতই তাকে এত চিন্তায় ফেলছে? কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্ন তাকে জর্জরিত করছে, তাকে চিন্তায় ফেলছে? এমন কি ঘটে গেল যে তিনি এই কেসটা হাতে নিতে চাচ্ছেন না, এই কেসের থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন? এমন কি হলো? কেন, কিসের জন্য? তোমরা চিন্তা করছো না ভেতরে যে কত বড় অন্তর্নিহিত অর্থ আছে? কেন, কিসের জন্য? এটা থার্ড হয়ে গেছে। ফোর্থ, আমার মনে হয় লাস্ট পয়েন্ট এটা আমি বলতে চলেছি, যে কেসের থেকে তিনি বেরোচ্ছেন না, এটা মানুষের চোখে একটু ধুলা দেওয়া, যাতে তার কন্ট্রোভার্সি দিদিরা, বেচুর কন্ট্রোভার্সি যা করে যেই সব দিদিরা, তাকে ফোন করে কেস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা না করতে পারে। তাকে বারবার করে ফোন করতে হচ্ছে পুঙ্গি, তাকে ফোন করতো, আমি জানি না এই যে রিম কতটা ফোন করতো আমি জানি না, কিন্তু পুঙ্গি বারবার করে তাকে ফোন করতো এবং সেই ভেতরের খবর ওয়াইটিতে এনে বিক্রি করতো, সেটা তিনিও কিন্তু বলে দিয়েছেন। বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ কলিং হতো এবং কথা হতো, গ্রুপে কেস সংক্রান্ত কথা হতো। তিনি এখন আর চাচ্ছেনই না কেস সংক্রান্ত কোনো কথা হোক বা তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসাবাদ করুক, তিনি সেটা চাচ্ছেনই না। সেই কারণেই তিনি এখন আপাতত মুখটা লুকিয়ে রেখেছেন এবং সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কিমাকে, যিনি কি বলবো বলো তো, কিমা লড়াকু মেয়ে, কিমা হার মানবে না এরকম ধরনের একটা মেন, সব ঠিক আছে, খুব শক্তিশালী, খুব বুদ্ধিমতী, সব ঠিক আছে, কিন্তু একটা লিগাল অ্যাডভাইজার হিসাবে কিমাকে রাখাটা কতটা যুক্তিযুক্ত বা কতটা বুদ্ধিমতার কাজ, একটু চিন্তা করে বলো তো তোমরা। এটা আমি তুলে ধরলাম শুধুমাত্র ফিমেল ক্যারেক্টার যেটা কালকে প্লে হয়েছে সেই ব্যাপারে। এবার মেল ক্যারেক্টারের প্রথমেই একটা কথা বলি, মেল ক্যারেক্টারের বাবা বলে দিয়েছেন তার মাথার ডিস্টার্ব আছে, সে উল্টাপাল্টা কথা বলে, তাকে ডাক্তার দেখাতে হবে। তার মানে তার বাবা স্বীকার করলো যে বেচুর মেন্টালিটি সমস্যা রয়েছে বা হতে চলেছে বা ডাক্তার দেখাতে হবে, তার মানে কোনো সমস্যা তো অবশ্যই চলছে। আমার কোনো কথা নয়, আমার মুখের কথা নয়, এটা বেচুর বাবার মুখের কথা, যেটা আমরা ওয়াইটিতে শুনেছি। প্রথম কথা, এখানটায় বেচুটির সমস্যা রয়েছে। এতটা সমস্যা তো আমরা কদিন আগে পর্যন্ত দেখিনি, এতটা সমস্যা তো যখন টিনু বাড়ির থেকে বেরিয়ে গেছে তখনও দেখিনি, যখন প্রচুর সমস্যা হওয়ার কথা ছিল, যখন টিনুকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, মানে বেরিয়ে গেছে টিনু, তারপরে হচ্ছে ওয়াইটিতে অনেক 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 ঝড় উঠেছে, তখনও এত সমস্যা দেখিনি, তখনও তো উল্টাপাল্টা কথা বলতে শুনিনি। এখন যখন বিন্দাস রয়েছে, ভালো রয়েছে, তখন কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আর উল্টাপাল্টা কথা বলছে এবং ডাক্তার দেখাতে পর্যন্ত বাধ্য হয়েছে? মানে কতটা গভীরে গেলে পরে একটা মানুষ একটা ডাক্তার দেখায়? কিসের জন্য ডাক্তার দেখায়? পেট খারাপ, তারপরে জ্বর, সর্দি কাশি? না, বাজে উল্টাপাল্টা কথা বলছে, তার মানে একটা সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা তিনি বলেছেন। বুঝতে পেরেছো? তার কাছে ছেলে থাকলে কতটা নিরাপদ থাকবে, এই প্রশ্নটা তোমাদের কাছে রেখে গেলাম আমি। দ্বিতীয়ত কথা, এই ফিমেল ক্যারেক্টার বারবার কিমাকে ওই বাড়িতে ঢোকাতে চাচ্ছে, কিন্তু এই মেল ক্যারেক্টার কোনো মতেই এই কিমাকে তার পাশে চাচ্ছে না, কোনো মতেই চাচ্ছে না। যেই কিমা ভ্যানিটি ব্যাগ নিয়ে সর্বপ্রথম তাদের বাড়িতে গিয়েছিল, যেই কিমা তার ছেলের জন্মদিনে প্রচুর 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 ফান্ডিং জমা করে তাকে দিয়েছিল, যেই কিমা প্রতিটা মুহূর্তে বেচুর যেই সব নেগেটিভ কমেন্ট সেটা নিজের কাঁধে নিয়েছিল, সেই কিমা, যেই কিমা নিজের দিদির থেকেও বেশি হয়ে গেছিল, রক্তের সম্পর্কে দিদির থেকেও বেশি জায়গা অর্জন করেছিল, যেই কিমা সব বাধা বিঘ্ন কাটিয়ে যেই নিয়ম নেই সে নিয়ম ভেঙে ভাইকে ভাইফোঁটা দিয়েছিল এবং সার্বজনীন ভাইফোঁটা দিয়েছিল। মানে সব 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 দিদিদের ভাইফোঁটা কিন্তু কিমার দ্বারাই তার কপালে পড়েছিল আর কি, ফোঁটা পড়েছিল আর কি। তাহলে সেই কিমা এই কিমা, তাহলে সেই কিমার এত 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 ত্যাগ বেচু কেন ভুলে যাচ্ছে? বেচু এবং কিমান ভেতরে ভেতরে এমন কি হয়েছে যে কিমাকে বেচু কোনো মতেই চাইছে না? তোমরা ভালো মতন কালকের মুখটা দেখো বেচুর, ভালো মতন দেখো বেচু যখনই কিমার কথা বলছে, বেচুকে যখনই কিমার কথা বলা হচ্ছে, বেচুর মুখের রিয়াকশন কিরকম, বেচুর মুখ কিরকম, বেচুর মুখ কিন্তু একদম কালো হয়ে গেছে, রিয়াকশন কিন্তু একদম অন্যরকম, মানে কোনো মতেই কিমাকে সে সহ্য করতে পারছে না। কেন?
কিসের জন্য কিমার উপরে এত তিক্ততা? কেন কিমাকে সহ্য করতে চাইছে না? অথচ সে বলছে কিমার সাথে আমার কিছুই হয়নি, কিমার সাথে কিছুই হয়নি। যখন কিমাকে বলা হচ্ছিল, মানে বেচুকে বলা হচ্ছিল কিমার সম্বন্ধে কিছু উল্লেখ করে বলতে, বেচু সেটাকেও এড়িয়ে গিয়ে বলল আমি কাউকে কিছু বলিনি, না আহ্বান করেছি না বিসর্জন করেছি। এইখানে আমার একটা কথা বলা আছে, আহ্বান যেরকম করনি সেরকম যখন তোমার হয়ে তোমার পাশে দাঁড়িয়ে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন টিনুকে ছিঁড়ে খাচ্ছিল তখন সেখানে বাধাও তুমি দাওনি। তুমি সেখানটায় এসে কিন্তু কোনো প্রতিবাদ করনি যে আমার ওয়াই 5 বছর থাকা আমার সাথে ছিল, সে তাকে এরকম করে ছিঁড়ে খেও না। তখন সেই প্রতিবাদও তুমি করনি। তুমি এটা বলতেই পারো না যে আমি কাউকেই বলিনি আমার পক্ষে দাঁড়াতে, আমি কাউকেই বলিনি আমার বিপক্ষে দাঁড়াতে। বিপক্ষে দাঁড়াতে কাউকে বলতে হয় না। নিজের মানে চরিত্র, মানে যেরকম ভিডিও আসবে সেই ভিডিওর হিসাবেই কিন্তু নেগেটিভ ক্যারেক্টার তৈরি হয়ে যায়, নেগেটিভ কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। থাকলো পজিটিভ মানুষকে বলতে হয় এবং পজিটিভ কিন্তু দেখাতে হয় এবং ভালো মানুষই কিন্তু দেখাতে হয়। ভালো মানুষই দেখিয়েছিলে এবং এবং তাদেরকে তুমি বলেছিলে, তুমি এখন বলতেই পারো আমার কারোর সাথে যোগাযোগ নেই। সেই পুরনো ভিডিওগুলো যদি আমরা চালু করে দিই, পুরনো ভিডিও অনেক 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 ভিডিও আছে যেখানে তুমি স্বীকার করেছো প্রত্যেকটা মানুষের সাথে তোমার যোগাযোগ রয়েছে। গত 2 দিন আগে পর্যন্ত ঢেঁড়স বলেছে তোমার সাথে ঢেঁড়সের কথা হয়েছে। তুমি কিভাবে জনসমক্ষে মিথ্যে বলতে পারলে? কিভাবে মিথ্যে বললে যে তোমার সাথে ঢেঁড়সের কোনো কথাই হয়নি, কারোর সাথে তোমার কোনো যোগাযোগ নেই, কোনো বন্ধু বান্ধবের সাথে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তোমার যোগাযোগ নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তোমার যোগাযোগ নেই। অথচ টুনি দিদা দিনের পর দিন বলেছে যে তোমার মার সাথে তার ফোনে কথা হয় এবং সেখান থেকে তোমার সাথেও ফোনে কথা হয়। কিমা তোমাকে ফোন করে, কিমা ফোন করে তোমার সাথে কথা বলে, সেটা কিমা বহুবার বলেছে, ঢেঁড়স বহুবার বলেছে এবং গুপ্তি তো রয়েইছে। তাহলে কিভাবে বলছো যে আমার তো কারোর সাথে কোনো যোগাযোগই নেই? তাহলে আমি কিভাবে বলবো সবাইকে ভিডিও নামাতে? যোগাযোগই যদি না থাকে কিভাবে চ্যাটগুলো রিভিল হলো, কিভাবে ভয়েস চ্যাটগুলো রিভিল হলো, যেগুলো শুধুমাত্র তোমার ফোনে ছিল, যেটা তোমার ব্যক্তিগত সম্পত্তি ছিল, সেটা পাবলিক কিভাবে হলো? মিথ্যে বলার একটা সীমা থাকে, মিথ্যে এতটাও, মানে অবশ্য তুমি মিথ্যে এতটাই বলে ফেলেছো, এতটাই পাক করে ফেলেছো, আজকে বাধ্য হচ্ছে, মানে মানে কি বলবো, ভাষাও খুঁজে পাই না তোমাকে বলার জন্য। যাই হোক, মিথ্যে দিনের পর দিন মিথ্যে বলে চলেছো। তুমি কাউকে দিয়ে নাকি কিছু বলাওনি, অথচ আমরা দেখেছি দিনের পর দিন তোমার দ্বারাই সবকিছু রিভিল হয়েছে। তুমি কাউকে বাধাও দাওনি, তুমি কোনোদিন কাউকে বাধা দাওনি। কিমার সাথে তোমার কি সম্পর্ক, কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যেটা আমি দেখিনি সেটা নিয়ে আমি বলবো না। আমি ওয়াইটিতে এসেছি, যেটা ভিডিও দেখছি আমি সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। এই সব বিষয়গুলো আমি দেখতে পেলাম, এই সব বিষয়গুলো আমি বুঝতে পারলাম যে কি পরিমাণে ষড়যন্ত্র ভেতরে হচ্ছে, কি পরিমাণে টিনার পেছনে ষড়যন্ত্র করা হয়েছে। অথচ এখন বলা হচ্ছে আমি কিছু জানি না, আমি কিছু বলতেই পারবো না। ভিউয়ার্সদের তোমার প্রয়োজন নেই। কি বললে? আমি তো কোনোদিনও বলিনি ভিউয়ার্সদের আমার প্রয়োজন নেই, এই প্ল্যাটফর্মটাই ভিউয়ার্সদের জন্য দাঁড়িয়ে আছে। তাহলে আমি বোকামির কাজ করব কেন? হ্যাঁ, তোমার সাথে যে লিগাল তোমার সাথে যে তোমার ওই যে পার্টনার, যার সাথে তুমি এই ফেমটা শেয়ার করেছো, সেই ফিমেল ক্যারেক্টার, তিনিই বলেছিলেন বেচুর কোনো ভিউয়ার্সের প্রয়োজন নেই, কোনো দর্শকের প্রয়োজন নেই। এটা কিন্তু সেই বলেছিল। আজকে কথা ঘুরলে তো হবে না, সে তো বলতে পারে না যে আমি আমার জন্য বলেছিলাম, তাহলে বলতো আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি বলেছিলেন বেচুর কোনো প্রয়োজন নেই। বললে হবে? মিথ্যে বলে সেগুলোকে ঢাকলে হবে? আমরা সব জানি, আমরা সব বুঝতে পারছি, কারণ ওয়াইটিতে যা দেখছি, দেখে অনেক কিছু শিখতে পাচ্ছি, অনেক কিছু মিথ্যে ধরতে পারছি। এগুলো যে পুরোপুরি স্ক্রিপ্টেড, পুরোপুরি লিখে আনা হয়েছে এবং এক একটা প্রশ্ন করা হচ্ছে, এক একটা উত্তর দেওয়া হচ্ছে, যেই প্রশ্নটা ভুলে যাচ্ছে সেই প্রশ্নটা আমতা করছে, আবার যেই উত্তরটা ভুলে যাচ্ছে সেটা আমতা করছে, আবার গিয়ে সে উত্তর দিতে বসেছে। আমরা সব বুঝি কোনটা স্ক্রিপ্টেড, কোনটা নিজের মন থেকে বলা কথা। এগুলো দেখলে কিন্তু বোঝা যায়, দেখলেই বোঝা যায়। ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে, অনেক বড়। আমি এত বড় ভিডিও করি না, কিন্তু বলার এত কিছু আছে, আমি মানে
কি বলবো বলো তো। যাই হোক, একটা লাস্ট কথা বলে যাই, দর্শকরা আর কত বোকা হবে আমি জানি না, দর্শকরা আর কবে যে নিজেকে চালাক বানাবে আমি সেটাও জানি না, কবে যে বুঝতে শিখবে যে তাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে সেটাও আমি জানি না। একজন লিগ্যাল অ্যাডভাইজার শুধুমাত্র পথ দেখাতে পারে, তাকে বাঁচাতে এবং তাকে মারতে পারে না। মানে কেসে বাঁচাতে বা মারতে পারে না, কেসে তাকে জেতাবে এবং হারাবে তার হচ্ছে উকিল। হ্যাঁ, অবশ্যই তার অ্যাডভোকেটই তাকে হারাতে পারে এবং জেতাতে পারে। কোনো লিগ্যাল অ্যাডভাইজার সে শুধুমাত্র অ্যাডভাইস করতে পারে, হ্যাঁ, শুধুমাত্র তাকে মানে ভালো মন্দ ব্যাপারটাকে বিচার করার ক্ষমতা দেখাতে পারে যে এরকম এটা ভালো এটা খারাপ, এই রাস্তা তুমি চলো, এই রাস্তায় ভালো এই রাস্তাটা খারাপ, কিন্তু তিনি কিন্তু মানে নয়, মানে তার মতামতই কিন্তু শেষ মতামত নয়, তার সিদ্ধান্ত কিন্তু শেষ সিদ্ধান্ত নয়। এখানে বাঁচাবে এবং মারবে দুটোর জন্যই কিন্তু উকিলের প্রয়োজন আছে। তাহলে বারবার কেন ওই মানুষটাকেই বলা হচ্ছে থেকে যাও থেকে যাও থেকে যাও, বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও? তিনি বাঁচানোর কেউ নয়। এটা কবে বুঝবে আমি জানি না, এটা কবে বুঝবে আমি বুঝতে পারছি না। তিনি বাঁচানোর জন্য কেউ নন, তিনি শুধুমাত্র পথ প্রদর্শক। বাঁচাবে অন্য কেউ, বাঁচাবে অন্য কেউ। আর পুরোটাই যে নাটক সেটা কিন্তু তোমরা ভালো মতন বুঝতে পেরেছো, ভালো মতন বুঝতে পেরেছো যে সবকিছু সুন্দর করে গুছিয়ে আনা হয়েছে এবং একটার পরে একটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে লাইভটা শেষ করা হয়েছে। কিমা কিমা এবার সেই 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 ফেসেছে। আবার দেখবে মানে দুদিন আগে দুজনের সাথে সে কি অশান্তি, সে কি অশান্তি, এ ওর নামে নিন্দা করছে ও ওর নামে নিন্দা করছে, আর আজকে দেখো কি পরিমাণে মিল। তার মানে কি এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং এর পেছনে বিশাল 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 বড় ষড়যন্ত্র রয়েছে। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। ভীষণ ঘুম